আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তোমরা যারা যুক্ত আছো আমাকে ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছি না জানাও। আমরা আজকে আমাদের জনসংখ্যা মানব সম্পদ আত্মগঠন এই চ্যাপ্টারে আমরা 3 নম্বর লেকচার আলোচনা করব, থার্ড লেকচার। সো সবাই একটু চলে আসো, তোমাদের বন্ধু বান্ধব থাকো তাদের কিছু শেয়ার করে দাও যাতে তারাও যুক্ত হতে পারে। ঠিক আছে, সবাইকে একটু নিয়ে আসো, যারা এই ব্যাচে যুক্ত আছে তাদেরকে একটু শেয়ার করে দাও। ঠিক আছে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কে বলছেন? জি জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। জি জি, ব্যাচ পড়াই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ পড়াই। আমি আমি ক্লাসে, তো আমি আপনাকে ক্লাসের পরে কল দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। সবাইকে চলে আসছে। তাবাসুম আছে, তারপর হচ্ছে হুসনা আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। অথি আছে আমার সাথে, সরি অথই আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। মিরাজ আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। একটু ওয়েট করছি আমরা বাকিরা আসার জন্য, একটু ওয়েট করছি আমরা বাকিরা আসার জন্য। আমরা হচ্ছে আজকে পড়বো যেটা, সেটা হচ্ছে থার্ড লেকচার। আমরা গত ক্লাসে কত পড়াইছি আমি একটু দেখাই দিই। আমি গত ক্লাসে মনে হয় তোমাদের হ্যাঁ, গত ক্লাসে আমরা পড়েছিলাম, আমি একটু দেখাই, ম্যালতাস জনসংখ্যা তত্ত্ব পড়ছি মনে হয় না? হ্যাঁ, গত ক্লাসে আমরা ম্যালতাস জনসংখ্যা তত্ত্ব এটা পড়ছি, চিত্রের সাহায্যে, বার চিত্রের সাহায্যে। এরপর হচ্ছে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা। আজকে আমরা মনে হয় কাম্য জনসংখ্যা দেখে পড়বো নাকি? একটু আমাকে জানাও তো, যারা আছে একটু আমাকে বলবা যে আজকে কি আমরা কাম্য জনসংখ্যা দেখে পড়বো নাকি? আজকে আমাদের কাম্য জনসংখ্যা থেকে নাকি পড়া, একটু বলবা। এভাবে করে হতেছে কেন এটা? হ্যাঁ, একটু ওয়েট করো সবাই, আমরা এখন শুরু করতেছি। আজকে আমরা মূলত ম্যালতাসের জনসংখ্যা তথ্য থেকে পড়বো, সরি কাম্য জনসংখ্যা থেকে পড়বো আজকে আমরা। ঠিক আছে, দূর মরা। ঠিক আছে। দেখো, আমরা গত ক্লাসে পড়ছিলাম এই যে কাম্য জনসংখ্যা আগ পর্যন্ত, আজকে আমরা এখান থেকে পড়বো। ঠিক আছে, সবাই চলে আসো। ওকে, আমি শুরু করি। ঠিক আছে, দেখো মূলত যে কাম্য জনসংখ্যা বলতে আমরা আসলে কি বুঝে থাকি।
একদম সিম্পল কথাই, যেই পরিমাণ জনসংখ্যা থাকলে একটা দেশের মাথাপিছু আয় সবচেয়ে বেশি হয় সেটাকে আমরা মূলত কাম্য জনসংখ্যা বলি। এখন প্রশ্ন স্যার, কি পরিমাণ জনসংখ্যা থাকলে জনসংখ্যা কেমন হয় সেটা কেমনে বুঝবো? হ্যাঁ, দেখো এই জিনিসটাকে আমরা এভাবে বলবো যে, আমি যদি বলি তোমাকে, মনে করো বাংলাদেশে বর্তমান জনসংখ্যা হচ্ছে, এভাবে চিন্তা করি, আমি একটা চিত্র আঁকি। এই চিত্রের মধ্যে আমি বলতেছি বাংলাদেশের বর্তমান জনসংখ্যা হচ্ছে মনে করো 5 কোটি। সে অবস্থায় মাথাপিছু আয় হচ্ছে $800। যখন সেখান থেকে বেড়ে 5-এর পরে 10 হয়েছে, তখন আমাদের এই মাথাপিছু আয়টা বেড়ে মনে করো 1000 হলো। তারপর আমাদের যদি জনসংখ্যাটা আরও বেড়ে যায়, তখন মনে করো মাথাপিছু আয়টা আবার কমে যাবে, মনে করো কমে হচ্ছে 800 বা তারও কম বা এরকম হইতে পারে। তো আমরা যদি এই তিনটাকে যুক্ত করে দিই একসাথে এই তিনটা বিন্দুকে, এটা হচ্ছে আমাদের মাথাপিছু আয়ের একটা চিত্র, যে মাথাপিছু আয় প্রথমে বেড়েছে তারপর আবার কমে গিয়েছে। এখন প্রশ্ন স্যার, কেন? যে একটা দেশের জনসংখ্যা যদি, একটা দেশের যে জনসংখ্যা, সেই জনসংখ্যা যদি বৃদ্ধি পায়, প্রথমে মাথাপিছু আয় বাড়তেছে, আবার বৃদ্ধি পেলে মাথাপিছু আয় কমে যায় কেন? কারণ একটা বিষয় হচ্ছে, আমাদের যে রিসোর্সগুলো আছে একটা দেশের, সেই রিসোর্সগুলো কিন্তু অসীম না, একটা লিমিটেড রিসোর্স আছে। তো এভাবে চিন্তা করো, তোমাদেরকে আরো সহজ করে আমি একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে তোমাদের বুঝতে আরো একটু ক্লিয়ার হবে। আমি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, শোনো। মনে করো একটা রাজ্য, সেই রাজ্যে, এটা একটা রাজ্য, সো রাজ্য তো হচ্ছে এমন, সো এই রাজ্যে হচ্ছে একজন রাজা আছে। তবে একজন রাজার পক্ষে আসলে এত বড় রাজ্য কন্ট্রোল করা সম্ভব না। সে মনে করে কন্ট্রোল করতে পারে এইটুক পরিমাণ জায়গা, বাকিটা সে কন্ট্রোল করতে পারে না। ঠিক আছে, ভালো করে সে কন্ট্রোল করতে পারে না একজন রাজা। যার কারণে মানুষ কম হলে, রাজ্য অনেক বড় হলে, বা বলতে পারে একটা দেশে মানুষ কম কিন্তু জায়গা অনেক বড়, তাহলে সেই যে রিসোর্সগুলো আছে ওই দেশে, সেগুলো সে প্রপার ইউটিলাইজ বা প্রপার ব্যবহার করতে পারবে না। আবার এই জনসংখ্যা যদি মনে করো ওই দেশে, ওই রাজা মনে করো 4টা পুত্র হয়েছে, 4টা ছেলে হয়েছে, তাহলে 1 নম্বর ছেলে এটা, 2 নম্বর এটা, 3 হচ্ছে এটা, 4 এটা, 4জন রাজপুত্র হয়েছে। তাহলে সেক্ষেত্রে 4জনকে ভাগ করে দিচ্ছে রাজা অঞ্চল পরিচালনা করার জন্য। তখন কিন্তু খুব সুন্দরভাবে কি করতে পারবে, তারা তাদের রাজ্যকে ইউটিলাইজ করতে পারবে। আবার আমি যদি বলি যে এই যে রাজ্য, এই রাজ্যের মনে করো প্রত্যেকটা রাজপুত্রের মনে করো আরো একটা কি হয়েছে, তাদের দুজন মনে করো যে ছেলে হয়েছে। হ্যাঁ, তাহলে ওই রাজ্যটাকে তখন, এখন আগে 4 ভাগ করছিলাম, এখন এগুলোকে আরো ছোট ছোট ভাগে ভাগ করতে হবে। তখন দেখা যাবে একজন উৎপাদন করতে পারে, একজন রাজ্য শাসন করতে পারতো একটু, কিন্তু তাকে দেওয়া হচ্ছে তার চেয়ে কম জায়গা, তার চেয়ে কম জায়গা দেওয়া হচ্ছে। তখন কিন্তু আবার কি হয়ে যাবে, যে মাথাপিছু আয়টা আবার কমে যাবে। তাহলে জনসংখ্যাটাও এরকম, একটা দেশে জনসংখ্যা কম হলেও সমস্যা, আবার বেশি হয়ে গেলে কি সমস্যা। তো কাম্য প্রয়োজন, কাম্য মানে হচ্ছে যে পরিমাণ জনসংখ্যা হলে মাথাপিছু আয়টা সবচেয়ে কি হবে, বেশি হবে। ঠিক আছে, সো এটাই আমরা বলতে চাচ্ছিলাম, কাম্য জনসংখ্যা বলতে আসলে এটাই বোঝানো হচ্ছে। তো এখানে প্রথমে একটা সংজ্ঞা লিখছে যে কাম্য জনসংখ্যা কাকে বলে। তো বলেছে কি, যে একটা দেশের জনসংখ্যা যে পরিমাণ হলে, কি বলেছে বলো, একটি দেশের জনসংখ্যা যে পরিমাণ হলে সর্বোচ্চ মাথাপিছু আয় অর্জন ও সংরক্ষণ করা সম্ভব হয়। একটা দেশের মাথাপিছু জনসংখ্যা যে পরিমাণ হলে সর্বোচ্চ মাথাপিছু আয় অর্জন ও সংরক্ষণ করা সম্ভব হয়, তাকেই কাম্য জনসংখ্যা বলে। তাহলে কি বলেছে, একটা দেশের জনসংখ্যা যে পরিমাণ হলে মাথাপিছু আয় অর্জন এবং সংরক্ষণ করা সম্ভব হয়, তাকে আমরা কি বলছি বললাম, তাকে আমরা কাম্য জনসংখ্যা বলছি। এখানে বলেছে কাম্য জনসংখ্যার ধারণাকে শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলফ্রেড সার্ভি সর্বপ্রথম তার একটা বই দ্য জেনারেল থিওরি অফ পপুলেশন, এই গ্রন্থের মধ্যে তিনি প্রকাশ করেন। ঠিক আছে, সার্ভি এটা সম্পর্কে প্রকাশ করেন। তবে সবচেয়ে বেশি অবদান রাখেন এই কাম্য জনসংখ্যা সম্পর্কে, সেটা হচ্ছে ডাল্টন। ঠিক আছে, ডাল্টন সবচেয়ে বেশি অবদান রাখেন, কিন্তু কারণ তিনি এটার জন্য একটা আমাদেরকে সূত্র দিয়েছে, ডাল্টনের সূত্র, যেটার মাধ্যমে আমরা জনসংখ্যা কাম্যস্তর রয়েছে কিনা তা নির্ণয় দেখতে পারি, যে যাচাই করতে পারি। মূলত কাম্য জনসংখ্যা বের করার কোনো সূত্র নাই, মানে এই যে আমরা বলি অপটিমাম পপুলেশন বা কাম্য জনসংখ্যা, সেটা বের করার কোনো সূত্র নাই, কিন্তু জনসংখ্যা কাম্যস্তর রয়েছে কিনা তার নির্ণয়ের সূত্র আছে। সেটা হচ্ছে এই যে এই সূত্রটা, m সমান a মাইনাস ওর পাবো। ঠিক আছে, আচ্ছা এটা আমরা একটু পর বলতেছি, আগে তোমরা একটু মুখস্থ করো কাম্য জনসংখ্যা কাকে বলে, সেটা একটু মুখস্থ করো, দ্রুত করবা। কাম্য জনসংখ্যা কাকে বলে একটু দ্রুত মুখস্থ করো সবাই।
এই অধ্যায় ফ্রি ক্লাসে করছি, মানে এগুলো কি ফ্রি ক্লাসে করাইছি আমি? কোথায় ফ্রি ক্লাসে করাইছি এটা? এই অংশ তো পড়াই নেই। বিউটি এই অধ্যায় পড়াইছি? এতটুকু তো পড়াই নেই, কি বলো? পড়াইছি এগুলো আমি কোথায়? এখানে পড়াইছি লাইভ ক্লাসে? কি বলো? ভুল বলতেছো তুমি। তোমাদের এই বেসে 2টা ক্লাস নিলাম আমি। গত ক্লাসে আমি ম্যালদাস জনসংখ্যা পড়াইছি, এর আগের ক্লাসে ছিল হচ্ছে তোমার প্রথম দিকে সূত্রগুলো ছিল নাকি, এতটুকু তো পড়াইছি। ও সাজেশন দেওয়ার সময় ওটা তো পুরো পড়ায়নি, ওটা তো এমনি পড়াইছি। ওটা থেকে আমি সব পড়াইছি? পড়াইনি তো, ওটা তো এমনি দেখাই দিয়েছিলাম কি কি দেখবা সেটা। দেখো আমরা প্রথমে দেখি কাম্য জনসংখ্যা তত্ত্ব। আমরা এখানে একটা মানে ম্যাথ দেওয়া আছে, এই সূত্রটার মাধ্যমে আমরা জনসংখ্যা কাম্যস্তর রয়েছে কিনা তা নির্ণয় করতে পারি। তবে স্পেসিফিক কাম্য জনসংখ্যা বের করার কোনো সূত্র নাই। এই কথাটা কেন বলতেছি শোনো, এখানে বলছে কাম্য জনসংখ্যা নির্ণয়ের কোনো সূত্র নেই, তবে জনসংখ্যা কাম্যস্তর রয়েছে কিনা তা নির্ণয়ের জন্য অধ্যাপক ডাল্টন নিম্নে সূত্র প্রদান করেন। মানে কাম্য জনসংখ্যাটা কাম্যস্তর রয়েছে কিনা তা আমরা যাচাই করতে পারবো, ঠিক আছে? সেটা আমরা কেমনে করবো সেটা আমরা এখানে দেখবো। দেখো এটা এক্সাম্পল দিচ্ছে, তাহলে আমার জন্য সুবিধা হয়। বুঝতে মনে করো 2000 মানে বাংলাদেশে মোট জনসংখ্যা হচ্ছে 16 কোটি এবং কাম্য জনসংখ্যা হচ্ছে 5 কোটি। তাহলে জনসংখ্যা কাম্যস্তর রয়েছে কিনা তা নির্ণয় করো। অনেক সময় তোমাদের বইতে হুবহু লেখা থাকতে পারে যে কাম্য জনসংখ্যা নির্ণয় করো, কিন্তু আসলে কাম্য জনসংখ্যা বের করার কোনো সূত্র নাই। কারণ অলরেডি দেখো তোমার অঙ্কের মধ্যে বলে দিচ্ছে মোট জনসংখ্যা 16 কোটি, কাম্য জনসংখ্যা 5 কোটি। তার মানে তোমার কাম্য জনসংখ্যা অলরেডি দেওয়া আছে, তাই না? অলরেডি দেওয়া আছে কাম্য জনসংখ্যা। তাহলে এটা আমরা কিভাবে করব? দেখো আমরা কিভাবে করি, আমরা এই সূত্র ব্যবহার করব m সমান a মাইনাস ও ডিভাইড বাই ও। আমি একটু লিখে দিই কোনটার মানে কি। যেমন আমরা বলবো m সমান a মাইনাস ও ডিভাইড বাই ও। m মানে হচ্ছে মূলত ম্যাল অ্যাডজাস্টমেন্ট বা অসামঞ্জস্যের পরিমাণ বোঝানো হয়। তার মানে এখানে কিন্তু আমরা m এর মান বের করতেছি, ও এর মান কিন্তু বের করতেছি না। ও মানে অপটিমাম পপুলেশন, সেটা কিন্তু বের করতেছি না। অপটিমাম পপুলেশন কিন্তু পরীক্ষা দেওয়া থাকবে। এই যে এর মানও দেওয়া থাকবে, ও এর মান এই দুটার মান দেওয়া থাকবে। এগুলো কিন্তু জিরো না, ও দেওয়া আছে, ও বুঝছো? তাহলে এ মানে হচ্ছে অ্যাকচুয়াল পপুলেশন, ও মানে কি বলো? অপটিমাম পপুলেশন। তাহলে এই চিত্রের জন্য মানে এই ম্যাথের আমরা যদি মান বসাই, অ্যাকচুয়াল পপুলেশন যে আমি বলি তোমাকে যে এই ম্যাথের জন্য অ্যাকচুয়াল পপুলেশন হচ্ছে 16 কোটি, তাহলে এর মান হচ্ছে 16। আর অপটিমাম পপুলেশন হচ্ছে কাম্য জনসংখ্যা হচ্ছে 5 কোটি, তাহলে ও এর মান হবে, অপটিমাম পপুলেশন হবে 5 কোটি। তাহলে কি হবে? তাহলে আমরা বলতে পারি যে এ মানে হচ্ছে অ্যাকচুয়াল পপুলেশন, সেটা হচ্ছে 16 কোটি, আর ও মানে হচ্ছে অপটিমাম পপুলেশন, সেটা হচ্ছে 5 কোটি। 5 দিয়ে ভাগ করব, তাহলে আনসার বের হবে 16 থেকে 5 বিয়োগ করলে হয় 11, 11কে 5 দিয়ে ভাগ করলে আনসার বের 2.2, এরকম মনে হয় নাকি? হ্যাঁ, এই যে 2.2 আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের 2.2 যেটা আসছে, এটা হচ্ছে আমাদের কি বের হয়েছে বলতো? এই যে 2.2, এটা হচ্ছে আমাদের, হ্যাঁ, আমাদের m এর মান বের হয়েছে বা অসামঞ্জস্যের পরিমাণ বের হয়েছে। এই m এর মানটা মূলত 3 ধরনের হইতে পারে। এক, m এর মানটা ধনাত্মক হইতে পারে, যেটা আমাদের আসছে। m এর মানটা ঋণাত্মক হইতে পারে, মাইনাস দিয়ে আসতে পারে। আরটা হচ্ছে m এর মানটা 0 হইতে পারে। তো কখন কি বোঝাবে? যদি m এর মানটা m এর মান যদি ধনাত্মক হয়, m এর মান যদি ধনাত্মক হয় সেটাকে আমরা বলি, m এর মান যদি ধনাত্মক হয় সেটাকে আমরা বলি অধিক জনসংখ্যা, অর্থাৎ সে দেশে বেশি জনসংখ্যা আছে, এমনি বোঝা যায়। যেমন ধরো কাম্য অ্যাকচুয়াল জনসংখ্যা 16 কোটি, কাম্য হচ্ছে 5 কোটি, তার মানে কাম্য হচ্ছে বেশি আছে না, সেজন্য অধিক বলা হবে। এখানে অধিক আনসার বের হবে পজিটিভ।
আর যদি m এর মানটা ঋণাত্মক আসে তাহলে সেটাকে আমরা বলি নিম্ন জনসংখ্যা। স্যার কখন আসে? এই যেখানে আমি চেঞ্জ করে দিই, মনে করেন বলছি বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে বর্তমান জনসংখ্যা আমরা করে দিচ্ছি 3 কোটি আর কাম্য জনসংখ্যা দিচ্ছি 5 কোটি, তাহলে বের করো m এর মান। তাহলে আমরা বলতে পারি m সমান a মাইনাস ও ডিভাইড বাই ও। তার মানে এখানে অ্যাকচুয়াল পপুলেশন কত? এখানে অ্যাকচুয়াল পপুলেশন হচ্ছে বর্তমান জনসংখ্যা হচ্ছে 3 কোটি আর অপটিমাম হচ্ছে 5 কোটি। হ্যালো, হ্যাঁ 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 ঠিক আছে, আমি ক্লাসে। তাহলে আমরা কি লিখেছি যে অ্যাকচুয়াল পপুলেশন 3, অপটিমাম হচ্ছে 5 দিয়ে ভাগ করব। তাহলে আনসার হচ্ছে 3 থেকে 5 বিয়োগ করলে আনসার হচ্ছে কত হবে? -2 ডিভাইড বাই 5। তাহলে 2 কে 5 দিয়ে ভাগ করলে আনসার কত আসে? তোমরা বলো আনসার কত আসে? 2 কে 5 দিয়ে করলে মাইনাস 0 পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে? 0.25 এরকম কিছু, 20 এরকম কিছু আসবে। আমার তো কল আসে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ কামরুল, হ্যাঁ চিনতে পারছি, আমি ক্লাসে কামরুল। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আনসার কি দাঁড়াবে? আনসার হচ্ছে এটা দিয়ে ভাগ করলে আনসার হবে মাইনাস, আমরা বলতে পারি -0.20 এরকম কিছু একটা আসবে। আচ্ছা করে দেখি, করে দেখাই কত আসে। 2 ডিভাইড বাই 5, হ্যাঁ, -0.4। তাহলে যখন ঋণাত্মক আসবে সেটাকে আমরা বলবো নিম্ন জনসংখ্যা। এমনি বোঝা যাচ্ছে, দেখো কাম্য হচ্ছে 5, অ্যাকচুয়াল আছে 3, তার মানে কম আছে জনসংখ্যা, নিম্ন জনসংখ্যা। আর যদি m এর মানটা 0 হয়, এটা কোন না, এটা 0 হবে, 0 হয়, তাহলে 0 মানে হচ্ছে মনে করো অ্যাকচুয়াল পপুলেশন আছে 5, অপটিমামও 5 আছে, তাহলে m এর মান তোমার কেমন বের হবে? চলো আমরা করে দেখাই। তাহলে অ্যাকচুয়াল হচ্ছে আমাদের 5, অপটিমামও 5 এবং 5 দিয়ে ভাগ করবো, তাহলে উত্তর হবে 5 থেকে 5 বের করলে 0, 5 দিয়ে ভাগ করলে উত্তর হবে 0। কোনো সংখ্যাকে 0 দিয়ে 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 0 হয়। তাহলে আনসার হচ্ছে এর মানটা যদি 0 হয় সেটাকে আমরা বলি কাম্য জনসংখ্যা। তার মানে সে অবস্থায় জনসংখ্যা আছে কাম্য স্তরে রয়েছে, এটা বলা হবে। তবে এখানে একটা কথা বলি, যদিও বলা হচ্ছে যে আমরা কাম্য জনসংখ্যা বের করার কোনো সূত্র নাই, এটা বলা হচ্ছে, কিন্তু পরীক্ষায় ঘুরানো প্রশ্ন আসে, তখন আবার কাম্য জনসংখ্যা তুমি বের করতে পারবা। কেমন কোশ্চেন? মনে করো পরীক্ষায় তোমাকে দিয়ে দিছে যে অসামঞ্জস্যের পরিমাণ m এর মান দিয়ে দিছে 2.2 এবং অপটিমাম পপুলেশন এটা দেয় নাই, অ্যাকচুয়াল পপুলেশন 16 কোটি দিয়ে দিছে, মানে অ্যাকচুয়াল পপুলেশন দিয়ে দিচ্ছে 16 কোটি। তোমাকে বলছে অপটিমাম পপুলেশন নির্ণয় করো, তখন তুমি করতে পারবা কিনা? অর্থাৎ অপটিমাম পপুলেশন বের করার সূত্র না হলেও অনেক সময় m এর মান দেওয়া থাকলে, অসামঞ্জস্যের পরিমাণ দেওয়া থাকলে, অ্যাকচুয়াল পপুলেশন দেওয়া থাকলে অপটিমাম পপুলেশন বের করতে বলতে পারে। তাহলে সেক্ষেত্রে তুমি করতে পারবা এটা কেমন করবো? এর মান বের করবা, তাহলে সিম্পল। দেখো আমি এখানে করে দেখাচ্ছি তোমাদেরকে, যে আমরা লিখবো, আমরা জানি m সমান a মাইনাস ও ডিভাইডেড বাই ও। এখন যার যার মান দেওয়া আছে তার মান বসায় দাও। m মান দেওয়া আছে 2.2, অ্যাকচুয়ালের মান দেওয়া আছে 16, অপটিমাম দেওয়া আছে 0। এটা কিন্তু 0 না, 0, সরি, এটা কিন্তু 0 না, এটা কিন্তু ও, ঠিক আছে? তো ও মান বসায় দিলাম। আচ্ছা, এবার আসলে আমরা কাজ করি, এই ওটা আমরা হচ্ছে আচ্ছা এই ওটাকে আমরা এই পাশে নিয়ে আসি। এখানে ছিল ভাগ, এ পাশে কি গুণ হয়ে যাবে, তার মানে 2.2 ও, এটা কিন্তু ও, হ্যাঁ, সমান 16 মাইনাস ও। আর একটু কাজ করি আমরা, ও আলাগুলো এক পাশে নিয়ে আসি, এই ওটা এই পাশে নিয়ে আসি। তাহলে এখানে কত হবে? এখানে হবে 2.2 ও, 2.2 ও, এটা কিন্তু ও, 0 কিন্তু না, ঠিক আছে? আর ভুল করে ফেলিও না। আচ্ছা আমি একটা দাগ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এগুলো কিন্তু ও, বুঝছো? ও 2.2 ও, এই ওটা যদি আমি এই পাশে আনি, সেটা এখানে মাইনাস ছিল, এবার সেটা কি হবে? প্লাস হয়ে যাবে, প্লাস ও সমান 16। এই কথাটা বুঝছো কিনা দেখো তো।
এটা যেটা মাইনাস ছিল ওটা এই পাশে কি হবে প্লাস হয়ে যাবে, ধনাত্মক হয়ে যাবে। তাহলে 2.2 এর সাথে ও যোগ করলে হবে 3.2 ও সমান 16। এটা সবাই জানি ও মানে হচ্ছে 1 ও, ঠিক আছে, এখানের সাথে 1 গুণ আছে একসাথে। তাহলে আনসার হবে ও যদি রেখে দাও 3.2 যদি ওই পাশে পাঠায় দাও তাহলে আনসার হবে 16 ডিভাইডেড বাই 3.2। ও বাংলা ইংলিশ করে ফেলছি না আমি, আচ্ছা এটা ইংলিশ করে দিই। তাহলে ভাগ করে দাও, আমরা বলতে পারি ও সমান, আমরা বলতে পারি এটা ও কিন্তু, হ্যাঁ, ও সমান আমরা বলতে পারি 16 ডিভাইড বাই 3.2, ঠিক আছে। তাহলে আনসার হবে 16 ডিভাইড বাই 3.2, তাহলে আনসার হবে 5। তাহলে ও এর মান হবে কত 5। এই যে হয়ে গেছে অপটিমাম পপুলেশন কি হয়ে গেছে, বের হয়ে গেছে, ঠিক আছে। তাহলে অনেক সময় যদি আমরা বলছি এটা অপটিমাম পপুলেশন বের করার সূত্র না, কিন্তু অনেক সময় মানে তোমার এটার মান দেওয়া থাকলে, এম এর মান দেওয়া থাকলে ও এর মান তোমাকে বের করতে বলতে পারে। আবার এমনও থাকতে পারে তোমার অ্যাকচুয়াল পপুলেশন বের করতে বলছে, ও এর মান দেওয়া আছে, তখন তুমি ও এর মান বসা দিবা, এর মানটা তখন বের করবে এভাবে করে, ঠিক আছে। পারবে না তোমরা করতে? একটু বলো তো পারবে কিনা। এই যে সবাই পারতেছো, আচ্ছা তাহলে আমরা আশা করি এই মানে সূত্র দিয়ে আমরা পারবো। এবার আসলে আমরা এরপরে যাই। এরপর এখানে কাম্য জনসংখ্যার চিত্রটা আসছে, মূলত আমি তোমাদেরকে চিত্রটা একটু বোঝাই বলি, শোনো। এই চিত্রের মধ্যে প্রথমেই আমাদের আছে, নিচের দিকে হচ্ছে জনসংখ্যা। তো জনসংখ্যা আমাদের আছে কত, জনসংখ্যা আমাদের আছে হচ্ছে জনসংখ্যা এই পাশে আছে নিচের দিকে, আর উপরের দিকে হচ্ছে মাথা পিছু আয় দেওয়া আছে। জনসংখ্যা দেওয়া আছে প্রথমে P1 অবস্থায় জনসংখ্যা ছিল এইটুক, তারপর জনসংখ্যা বৃদ্ধি পেয়ে P2 হলে আমাদের মাথা পিছু আয় বৃদ্ধি পেয়ে এখান থেকে এখানে গেছে মাথা পিছু আয়, মানে এইভাবে করে বাড়ছে। তারপর জনসংখ্যা আরও বৃদ্ধি পেলে মাথা পিছু আবার কমে গেছে। তাহলে আমি যদি বলি এখানে এই যে P1 এটাকে বলা হবে কম জনসংখ্যা, আর এই যে P3 এটাকে বলা হবে অধিক জনসংখ্যা এখানে এদিকে, আর এই যে P2 এটাকে বলা হবে মূলত কাম্য জনসংখ্যা। তার মানে এই যে P2 এটা হচ্ছে আমাদের কাম্য জনসংখ্যা। তাহলে আমি যদি বলি এই চিত্রের মধ্যে কাম্য জনসংখ্যা কত, তাহলে দেখবে তুমি যেখানে মাথা পিছু একটা সর্বোচ্চ আছে সেটাই হচ্ছে আমাদের কি, সে বরাবর যে জনসংখ্যা সেটা হচ্ছে আমাদের কাম্য জনসংখ্যা, ঠিক আছে। পারবো আমরা? ঠিক আছে, ওকে। এবার শোনো, এই যে চিত্র নিয়ে আমাদের একটা ম্যাথ করতে হবে, হ্যাঁ, একটা ম্যাথ করতে হবে। এখানে ম্যাথটা আছে, এই যে ম্যাথটা। তো এখানের মধ্যে পরীক্ষায় এরকম একটা চিত্র দিয়ে দিবে এবং দিয়ে বলবে এখানে যে এই চিত্রের মধ্যে, হ্যাঁ, এই চিত্রের মধ্যে বলছে যে জনসংখ্যা যখন 3 তখন মাথা পিছু 1000, 4 হলে মাথা পিছু বেড়ে 1500, আবার 5 হলে মাথা পিছুটা আবার কমে, মনে করে আবার 1000 চলে আসছে, কমে গেছে। তো পরীক্ষা বলবে যে সি বিন্দু, বি বিন্দু, ডি বিন্দু এইসব বিন্দুতে অসামঞ্জস্যের পরিমাণ বা জনসংখ্যা কাম্যস্তর রয়েছে কিনা তা নির্ণয় করে ডাল্টনের সূত্র ব্যবহার করে। তাহলে চলো আমরা করি, আমি প্রশ্নটা বলি। সি বি ডি বিন্দুতে জনসংখ্যা কাম্য স্তর রয়েছে কিনা, কাম্য স্তরে রয়েছে কিনা তা নির্ণয় করো। আনসার হচ্ছে ডাল্টনের সূত্র ব্যবহার করতে হবে আমাদেরকে, ঠিক আছে। তাহলে চলো আমরা করি। প্রথমে আসলে আমরা সি বিন্দুতে, আগে সি বিন্দুটা করে দেখাই তোমাদেরকে। সি বিন্দুতে আমরা লিখবো যে এম সমান এ মাইনাস ও ডিভাইড বাই ও, ওই যে একটু আগে সূত্র ব্যবহার করছি সেটাই, এম সমান এ মাইনাস ও ডিভাইড বাই ও। তো চলো এখানে আমরা করি, আমরা এখানে মান বের করবো। তো লিখবো এখানে এখানে কি, এখানে মানে হচ্ছে অ্যাকচুয়াল পপুলেশন কত, অপটিমাম পপুলেশন কত। আচ্ছা বলো তো, এই যে সি বিন্দু, এই সি বিন্দুতে অ্যাকচুয়াল পপুলেশন কত? সিম্পল, সি থেকে নিচের দিকে দেখলে তুমি পাবা, এই যে জনসংখ্যা নিচের দিকে আসলে পাবা, সি থেকে নিচের দিকে আসলে যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়াল পপুলেশন, সেটা হচ্ছে 3। তাহলে এখানে এর মান আমরা বসাবো 3। আর আমাদের এই চিত্রের জন্য অলওয়েজ অপটিমাম পপুলেশন কত,
এই চিত্রের জন্য অলওয়েজ অপটিমাম পপুলেশন হচ্ছে যেখানে মাথাপিছু আয় সবচেয়ে বেশি, সেটা হচ্ছে আমাদের 4। তারপরে ও এর মান অলওয়েজ কত হবে, এখানে 4 হবে। এই চিত্রের জন্য অপটিমাম পপুলেশন 4। তাহলে এবার আমরা বের করি এম সমান, তাহলে এখানে অ্যাকচুয়াল পপুলেশন 3, অপটিমাম 4 দিয়ে ভাগ, তাহলে আনসার হবে 3 থেকে, হ্যাঁ তাহলে আনসার হবে 3 থেকে 4 বিয়োগ করলে হবে -1, 3 থেকে 4 -1 এবং 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আনসার কি দাঁড়াবে, আনসার হচ্ছে -1 কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো তাহলে আনসার হবে কত বলো, 1 কে 4 দিয়ে ভাগ করলে 0.25 এটা, ঠিক আছে। 0.25 হচ্ছে আমাদের কিসের মান, তোমার হচ্ছে এম এর মান। তাহলে দেখো 0.25 কিন্তু ধনাত্মক সংখ্যা না, তাহলে আমরা বলছি কি এম এর মান ধনাত্মক হলে সেটাকে আমরা কি বলবো, এম মান ধনাত্মক হলে কম জনসংখ্যা, সরি মাইনাস হবে, তো আমি একটু ভুল করছি, -0 হবে, এটা মাইনাস ছিল না উপরে, হ্যাঁ। তাহলে আসতে হবে এম এর মান হচ্ছে -0.25, তার মানে এটা একের চেয়ে ছোট সংখ্যা, তার মানে ঋণাত্মক সংখ্যা। তো এম এর মান ঋণাত্মক হলে সেটাকে আমরা কি বলেছিলাম, কম জনসংখ্যা বা নিম্ন জনসংখ্যা, তাই না। তার মানে সি বিন্দুতে জনসংখ্যা হচ্ছে নিম্ন আছে, নিম্ন জনসংখ্যা। তাহলে আমরা বলছি এম সমান -0.25, তার মানে এই এম সমান আমাদের কি এখানে নিম্ন জনসংখ্যা আছে, এই বিন্দু কি নিম্ন জনসংখ্যা আছে, ওকে সি বিন্দুতে। আচ্ছা সেম ভাবে তোমাকে বি বিন্দুতে আর ডি বিন্দুতে বের করতে হবে, করতে পারবা তোমরা, বি বিন্দু আর ডি বিন্দু বের করতে পারবা, করো দেখি সবাই। বি বিন্দুটা আগে বের করো, এটা আগে বের করো সবাই, একটু বের করো তো সবাই, বি বিন্দুটা আগে বের করো। দেখি করো তো, মিরাজ করো তো দেখি। আচ্ছা আমি করে দিচ্ছি, দেখো। তাহলে বি বিন্দুতে, এই বি বিন্দু যদি বলি আমরা, তাহলে এখানে বি বিন্দু লিখে দিই। বি বিন্দুতে আমরা যদি বলি তাহলে অ্যাকচুয়াল আর অপটিমাম চেঞ্জ হবে এখানে। তো চলো আমরা করে দেখি। দেখো অ্যাকচুয়াল হচ্ছে আমাদের এখানে বি থেকে নিচের দিকে আসলে অ্যাকচুয়াল পাবো, সেটা হচ্ছে 4। আর অপটিমামও কিন্তু এই চিত্রের জন্য অপটিমাম অলওয়েজ কত 4, তাহলে অপটিমাম 4 লিখে দিব। তাহলে কি দাঁড়াবে, অ্যাকচুয়াল হচ্ছে 4 এবং অপটিমাম কত হবে, অপটিমাম 4 হবে, এখানে 4 হবে। তাহলে উত্তর কি দাঁড়াবে, উত্তর হচ্ছে 4 থেকে 4 বিয়োগ করলে হবে 0 এবং 4 দিয়ে ভাগ করবো, তাহলে আনসার হচ্ছে 4 থেকে 4কে 0 দিয়ে ভাগ করলে আনসার হবে 0। তার মানে আমাদের এম এর মান কি যেহেতু 0 আসছে বি বিন্দুতে, তার মানে সেটা হচ্ছে কি আমাদের কাম্য জনসংখ্যা, সেটা কি হবে কাম্য জনসংখ্যা হবে সেটা, ঠিক আছে, কাম্য জনসংখ্যা হবে এই বি বিন্দুতে। এবার আসো আমরা করি, সেটা হচ্ছে এরপরটা করি। এরপরটা হচ্ছে আমাদের ডি বিন্দুতে। তাহলে ডি বিন্দুতে যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়াল হচ্ছে আমাদের, দেখো এই ডিতে অ্যাকচুয়াল হচ্ছে 5, অ্যাকচুয়াল পপুলেশন 5 আর অপটিমাম হচ্ছে আমাদের এখানে 4, অপটিমাম অলওয়েজ কত 4। তাহলে উত্তর কি দাঁড়ায়, এখানে হবে অ্যাকচুয়াল পপুলেশন হচ্ছে 5, অপটিমাম হবে 4 দিয়ে ভাগ, তার মানে 1কে 4 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 0.25 0.20 হবে নাকি 25, 1কে 4 দিয়ে ভাগ করলে 0.25, ঠিক আছে। তার মানে যেহেতু ধনাত্মক আসছে এটাকে আমরা বলবো অধিক জনসংখ্যা, এটাকে আমরা কি বলবো, অধিক জনসংখ্যা এটাকে আমরা বলবো, ঠিক আছে। ওকে বুঝতে পারছি আমরা। হ্যাঁ
দিতে হবে -0.25। ওকে, তাহলে আশা করি আমরা পারবো। সো আমাদেরকে ওইটা নোটগুলো লিখতে হবে যে অধিক হলে কি, মানে ধনাত্মক হলে কি, ঋণাত্মক হলে কি, সেটা লিখতে হবে। ঠিক আছে, এরপর আসো। এরপর এখানে এই তত্ত্বটা সমালোচনা করেছে, যে এই তত্ত্বটা সমালোচনা করেছে কি, যে এই তত্ত্বটা আসলে অনেক অর্থনীতিবিদ বলেছে এটা আসলে সঠিক নয় বা সঠিক কীভাবে সেটা বলছে। তো প্রথমে বলছে অবাস্তব তত্ত্ব, এটাকে অবাস্তব বলা হয়েছে। তো এত কষ্ট করে পড়ানোর পরে বলতেছে অবাস্তব। ঠিক আছে, তো সেটা কি, যে ততটা অবাস্তব। অবাস্তব মানে কি? অবাস্তব মানে হচ্ছে এখানে যেটা হইছে সেটা হচ্ছে, এখানে আমরা বলতে পারি যে তোমার এই যে তত্ত্বটা, এই তত্ত্বটা এখানে কোনো বাস্তব ভিত্তি নাই। প্রশ্ন হচ্ছে স্যার কেন? কারণ ওই যে আমাদের ম্যাথ, সেই ম্যাথের মধ্যে তুমি দেখো m সমান a - o ডিভাইড বাই o, এখানের মধ্যে a এর মানও কিন্তু আমরা তো a এর মান বের করতে পারবো, আমরা দেশের জনসংখ্যা গণলেই পেয়ে যাবো। কিন্তু এই যে o এর মান, এই o এর মান কিন্তু আমাদের দেওয়া, মানে o এর মানটা আমরা কীভাবে বের করবো এটা বের করার কোনো সূত্র নাই। o এর মানটা বের করার কোনো সূত্র নাই, এটা একটা ধারণা। আমি যদি তোমাকে এখন জিজ্ঞেস করি বাংলাদেশে কত জনসংখ্যা হলে তুমি কাম্য মনে করো, তো তোমরা একজনে বলবে যে স্যার আমার মনে হয় 5 কোটি হলে বাংলাদেশের কাম্য জনসংখ্যা, কেউ বলবে স্যার 2 কোটি হলে মনে হয় বাংলাদেশের কাম্য জনসংখ্যা, কেউ হবে স্যার 3 কোটি হলে মনে হয় কাম্য জনসংখ্যা, কেউ বলবে 10 কোটি হলে মনে হয় কাম্য জনসংখ্যা। তাহলে বিভিন্ন ধরনের বিভিন্ন মত। তো সে কারণে এই যে এই ও এর মানটা কিন্তু আমাকে ধরেই করতে হবে, ধরে নিয়ে করতে হবে। তাই বলা হয় এটা একটা অবাস্তব তত্ত্ব। কারণ কেউ আসলে আমাদের মানে কানে কানে এসে বলে দেওয়া যায় নাই যে তোমাদের দেশের কাম্য জনসংখ্যা হচ্ছে 5 কোটি বা 10 কোটি বলে দিয়ে যায় নাই। ঠিক আছে, সেজন্য। তাহলে একটা বলছে অবাস্তব তত্ত্ব। 2 নম্বর হচ্ছে মাথাপিছু আয় সঠিকভাবে নির্ণয় অকার্যকর। অর্থাৎ এখানে বলা হয়েছে যে মাথাপিছু আয় সঠিকভাবে নির্ণয়ে অকার্যকর। কেন? কারণ আমরা এখানে এই যে সূত্রটার মধ্যে মূলত ডিপেন্ড করে একটা দেশের মাথাপিছু আয়। আমি যদি তোমাদেরকে চিত্রটা দেখাই, এই যে চিত্রটা আমরা আঁকি, কাম্য জনসংখ্যার মধ্যে চিত্র যেটা আমরা আঁকি, এই যে চিত্র আমরা এখানে রেখে দিচ্ছি, এই চিত্রের মধ্যে আমরা কি বুঝি, যে যেখানে আমাদের মাথাপিছু আয় সবচেয়ে বেশি, মনে করো 1000, সেখানে হচ্ছে আমাদের কাম্য জনসংখ্যা। এখন এই যে 1000 আমরা বের করতেছি, মাথাপিছু আয়টা বের করতেছি, এটা বের করতে তো অনেক প্রবলেম, এটা বের করতে অনেক ধরনের কি হয়, ভুল হয়। তো সেটাই তো মূলত ঠিকমতো বের করতে পারতেছি না, কাম্য জনসংখ্যাটা কোথেকে বের করবে? আগে তো আমাদের মাথাপিছু আয়টা সঠিকভাবে নির্ণয় করতে হবে। মাথাপিছু আয়ের ক্ষেত্রে দুর্নীতি হয়, হ্যাঁ, ঠিক বা সঠিক তথ্য আমরা পাই না। তো এটা বের করাটা আমাদের অনেক টাফ হয়ে যায়, অন্যগুলো তো দূরের কথা। ঠিক আছে, তো এই কথাটা বলা হয়েছে, এই আর কি। তাহলে কাম্য জনসংখ্যা মানে 2 নম্বরটা হচ্ছে মাথাপিছু আয় নির্ণয় করা কার্যকর। তো এটাই অনেকে সমালোচনা করছে যে আসলে মাথাপিছু আয়তে বের করতে পারো না, তুমি কি কাম্য জনসংখ্যা বের করবা? 3 নম্বর বলছে যে কাম্য জনসংখ্যা চলমান বিন্দু। অর্থাৎ মূলত আমি যদি বলি বর্তমানে তোমাকে যদি জিজ্ঞেস করে বাংলাদেশে কত জনসংখ্যা হলে কাম্য জনসংখ্যা বলবা, তুমি বলবো যে স্যার আমার 10 কোটি মনে হয় বাংলাদেশে হইলে কাম্য জনসংখ্যা হইতো। তো আসলে সারা জীবন কি 10 কোটি এটা থেকে যাবে? না, প্রযুক্তিগত উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, এগুলো কারণে জনসংখ্যা মনে করে যে আবার এভাবে করে বেড়ে যখন 20 কোটি হয়েছে, তখন আমাদের কাম্য জনসংখ্যা হইতে পারে, যে কাম্য জনসংখ্যাটা চেঞ্জ হইতে পারে। আগে 10 ছিল, এখন 20 কোটি হলে কাম্য জনসংখ্যা হইতে পারে। এরপর একটা সময় গিয়ে সেটা হচ্ছে মনে করো যে 30 কোটি হলে সেটা কাম্য জনসংখ্যা হইতে পারে। অর্থাৎ সময়ের প্রেক্ষিতে, প্রযুক্তিগত উন্নয়নের প্রেক্ষিতে এই মাথাপিছু আয়টাও কিন্তু কি হইতে পারে, এই কাম্য জনসংখ্যা কি হইতে পারে, পরিবর্তন হতে পারে। 10-এর পরে 20, 20-এর পর 30 করে যেতে পারে, এই কথাটা বলা হয়েছে। হ্যাঁ, যে চলমান বিন্দু, এটা অনেক বলা নেই এখানে এই তত্ত্বের মধ্যে, সেটা বলা হয়েছে। 4 নম্বর তত্ত্বটা অব্যবহার, অর্থাৎ তেমন বেশি ব্যবহার হয় না এবং অবৈজ্ঞানিক, বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই। এখন প্রশ্ন স্যার, তাহলে আমাদের যদি বলা হয় বাংলাদেশের ক্ষেত্রে যে কাম্য জনসংখ্যা এবং মেলতাসের জনসংখ্যা কোনটা বেশি গুরুত্বপূর্ণ বা কোনটা হচ্ছে আমাদের দেশের সাথে সবচেয়ে বেশি যায়, তো উত্তর হচ্ছে দুইটা আমাদের দেশের জন্য যায়। আসলে এই যে দুইটা তথ্য আমরা পড়তেছি, কাম্য জনসংখ্যা, মেলতাস জনসংখ্যা তথ্য, দুইটা তথ্যই কিন্তু উন্নয়নশীল বা অনুন্নত যে দেশগুলো আছে, যেমন ধর বাংলাদেশের মতো দেশ, এই ধরনের দেশের ক্ষেত্রে এই দুটো তথ্য কিন্তু কি মানে চায় আর কি, এই দুটো তথ্য এখানের সাথে যায়, বাংলাদেশের সাথে যায়। একটা হচ্ছে কি তোমার কাম্য জনসংখ্যা তত্ত্ব, একটা হচ্ছে মেলতাস জনসংখ্যা তত্ত্ব। যেমন মেলতাস জনসংখ্যা তত্ত্ব যদি বলি, মেলতাস জনসংখ্যা তত্ত্বের মধ্যে বলা হয়েছে একটা দেশের জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে। তুমি বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার আর খাদ্য উৎপাদন বৃদ্ধির হার দেখলে বুঝতে পারবা জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি খাদ্য উৎপাদন বৃদ্ধির হার তুলনায়। ঠিক আছে, তার মানে সে কথাটা সত্য। আবার মেলতাস জনসংখ্যা তত্ত্বের মধ্যে বলা হয়েছে একটা দেশের জনসংখ্যা যখন বেড়ে যায় তখন প্রাকৃতিক নিরোধ হয়। বাংলাদেশে হয়েছে, যুদ্ধ হয়েছে, মহামারী হয়েছে, জনসংখ্যা কমে গেছে। আবার সেখানে নিবারণমূলক ব্যবস্থার কথা বলা হয়েছে, অর্থাৎ জনসংখ্যা আগে থেকে স্টেপ না বাড়ানোর জন্য। যেমন এই যে একটি সন্তানের যথেষ্ট, দুটি সন্তানের যথেষ্ট, একটি হলে আরও ভালো, এই ধরনের স্লোগান, তো এগুলো বাংলাদেশে আমরা দেখতে পাই।
তো সেটার সাথে রিলেটেড। আবার কাম্য জনসংখ্যা যদি বলি, হ্যাঁ যদিও বাংলাদেশের মাথাপিছু আয় বাড়তেছে, বাংলাদেশের মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে, তবে বাংলাদেশের কাম্য জনসংখ্যা মাথাপিছু আয় বাড়লেই যে মানে আমরা মনে হয় এখন তাহলে কাম্য জনসংখ্যা পৌঁছায়নি তোমাদের মানে এটা অনুযায়ী, এই তথ্য অনুযায়ী যেহেতু মাথাপিছু আয় বাড়তেছে তার মানে মনে হয় আমরা কাম্য জনসংখ্যা পৌঁছায়নি। কিন্তু আসলে বাস্তবিক পক্ষে শুধুমাত্র মাথাপিছু আয় দিয়ে, এই যেখানে লম্বকে আমরা কি ধরছিলাম, ভূমি অক্ষে হচ্ছে জনসংখ্যা, আর লম্বকে কি মাথাপিছু আয়, মূলত যে ভূমি অক্ষের জনসংখ্যা লম্বকে মাথাপিছু আয় ধরছি, আসলে সবসময় কি মাথাপিছু আয় দিয়ে তুমি নির্ণয় করলে হবে একটা দেশের জনসংখ্যা আবস্থা আছে কিনা। যেমন বাংলাদেশের মাথাপিছু আয় বাড়তেছে, কিন্তু বাংলাদেশের যে মানুষের লিভিং স্ট্যান্ডার্ড সেটা কিন্তু বাড়তেছে না। তাই অনেক অর্থনীতিবিদ মনে করেন যে শুধুমাত্র আসলে মাথাপিছু আয় দিয়ে নির্ণয় করা আসলে উচিত না বা করা আসলে যৌক্তিক না, ঠিক আছে, এটা অনেকে মনে করেন আর কি। তো বাংলাদেশের প্রেক্ষিতে আমি বলবো কাম্য জনসংখ্যাটা, হ্যাঁ আমাদের জনসংখ্যা মানে আমাদের যদিও মাথাপিছু আয় বাড়তেছে কিন্তু আমাদের জনসংখ্যা হচ্ছে অধিক, আমরা বলবো হ্যাঁ, মানে বাংলাদেশের জনসংখ্যা এখন কেমন, তাহলে আমরা বলবো অধিক জনসংখ্যা এখন আমরা, ঠিক আছে, এটা আমরা বলবো কাম্য জনসংখ্যা তথ্য ভিত্তিতে আর কি, ঠিক আছে। এরপর এখানে কিছু মানে থিওরিটিক্যাল বিষয় আছে, মানে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, যেমন ধরো বয়স অনুযায়ী বাংলাদেশে কী পরিমাণ মানুষ আছে, লিঙ্গভেদে পুরুষ নারী পুরুষের অনুপাত, যেমন ধরো 2011 সালে নারী ছিল 100, পুরুষ ছিল 100.5, মানে পুরুষ বেশি ছিল। আর 2022 সালে গিয়ে নারী হচ্ছে 100 আর পুরুষ হচ্ছে 98, তার মানে নারী বেশি পুরুষ কমে গেছে আরও, ঠিক আছে, অনুপাতিক হারে আর কি। গ্রামে শহরে বসবাস, এই যে পেশাভিত্তিক জনসংখ্যা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসবে, ঠিক আছে। যেমন কৃষি খামারে বা কৃষিতে আমাদের জনসংখ্যা কি পরিমাণ মানুষ নিযুক্ত আছে, সেটা হচ্ছে 40.6%, আর অকৃষি ক্ষেত্রে হচ্ছে 20, অকৃষি খাতে 59%, যার মধ্যে শিল্প হচ্ছে 20.4, সেবা হচ্ছে 39%। এগুলো আমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে একটা না একটা এমসিকিউ থাকবে পরীক্ষায়। তো ভাষাভিত্তিতে তারপর সর্বাধিক জনবহুল হচ্ছে ঢাকা, সবচেয়ে কম জনবহুল হচ্ছে বান্দরবানে। পৃথিবীর 8ম বৃহত্তম দেশ জনসংখ্যার দিক থেকে আমরা, জনসংখ্যার দিক থেকে অধিক জনসংখ্যার দেশ হচ্ছে ভারত, দ্বিতীয় হচ্ছে চীন। তারপর হচ্ছে জনসংখ্যার তথ্য এখানে আলোচনা করছে। আচ্ছা, শিক্ষিতের হার এখানে আলোচনা করছে 2011 শিক্ষিতের হার হচ্ছে 57.4, ঠিক আছে। 2022 এখানে হচ্ছে ওকে। জন্মহার মৃত্যুহার নিয়ে কথা বলছে এখানে, এগুলো একটু দেখবা। প্রত্যাশিত আয়ুষ্কাল বাড়তেছে বাংলাদেশের, আগে ছিল 59, এখন 72 হয়েছে। বাংলাদেশের মানুষের পুরুষের প্রথম বিবাহে গর্ভায়স হচ্ছে 24.9, আর মেয়েদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে 18.3, ঠিক আছে। আদমশুমারি কখন হয়েছে সেটা এখানে লিখছে প্রথম, এটা পরীক্ষা মনে রাখবা। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় 1974 সালে, এটা পরীক্ষা আসতে পারে। জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম, অর্থাৎ জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কি কি কার্যক্রম গ্রহণ করতেছে, যেমন ধরো পরিবার পরিকল্পনা কর্মসূচি জোরদারকরণ, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলকরণ, যখন মানুষ শিক্ষিত হবে তখন সচেতন হবে, ঠিক আছে। তারপর হচ্ছে শিশুদের নিকট শিক্ষাকে আকর্ষণীয়করণ, এগুলো সবগুলো এখানে দেওয়া আছে, ওকে। তারপর হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণে গৃহীত কর্মসূচির কার্যকারিতা। আচ্ছা, এরপর এখানে আছে মানব সম্পদ উন্নয়ন। হ্যাঁ, এটা একটু বলি, শোনো, মানব সম্পদ উন্নয়ন মানে কি। যেহেতু এখানে এই চ্যাপ্টারে আমাদেরকে আলোচনা করা হয়েছে জনসংখ্যা বাড়লে সমস্যা, তো জনসংখ্যা বাড়লে যদি সেটা সমস্যা হয়, কি সমাধান? সমাধান হচ্ছে সেই জনসংখ্যা বাড়লে কোনো সমস্যা হবে না যদি সেই জনসংখ্যা আমরা জনসম্পদে বা মানব সম্পদে আমরা রূপান্তর করতে পারি। মানব সম্পদ কি, মানে জনসংখ্যা আমাদের জন্য বার্ডেন না হয়ে আমাদের জন্য অ্যাসেট হবে। কখন হবে জানো? যখন আমরা দেখব সেই জনসংখ্যা আমরা কী করতে পারতেছি, সুশিক্ষা, স্বাস্থ্য, হ্যাঁ, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী হিসেবে আমরা গড়ে তুলতে পারবো, মানব গোষ্ঠী হিসেবে, তখন সেটাকে আমরা মানব সম্পদ উন্নয়ন বলবো। তাহলে এখানে বলছে মানব সম্পদ উন্নয়ন বলতে দেশের জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা, চিকিৎসা সুবিধা, শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে সুস্বাস্থ্য অধিকারী দক্ষ মানব গোষ্ঠী হিসেবে গড়ে তোলাকে বোঝায়। তো এখানে মানব সম্পদ উন্নয়নের সূচক এখানে বলছে মূলত একটা দেশে মানব সম্পদ উন্নয়নের সূচক হচ্ছে 3টা। 1 নম্বর হচ্ছে আয়ুষ্কাল, 2 নম্বর হচ্ছে জ্ঞান অর্জন বা শিক্ষা অর্জন, 3 নম্বর হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। এই 3টা জিনিস দেখে আমরা বুঝতে পারবো যে একটা দেশের মানুষের মানব সম্পদ উন্নয়ন হচ্ছে নাকি হচ্ছে না। যেমন বাংলাদেশে যদি বলা হয় যে মানব সম্পদ উন্নয়ন হচ্ছে কিনা, আমরা বলবো হ্যাঁ হচ্ছে। কিভাবে? যেমন ধরো বাংলাদেশের মানুষের যে আয়ুষ্কাল সেটা কিন্তু বাড়তেছে, অর্থাৎ বাংলাদেশের মানুষ আগে 59 বছর গড়ে বাঁচতে, এখন সেটা 72 বছর বাঁচতেছে। তারপর জ্ঞান অর্জন বা শিক্ষা অর্জন, আগে ছিল 57% 11 সালে, সেটা এখন 74% মনে হয় শিক্ষিতের হার, ঠিক আছে, 74%। তাহলে শিক্ষিতের হার বাড়তেছে। জীবনযাত্রার মান উন্নয়ন, হ্যাঁ জীবনযাত্রার মানটা উন্নয়নটা বাংলাদেশে হচ্ছে, তবে একটু মত্তর গতি বা বলতে পারে একটু কম গতিতে হচ্ছে। হ্যাঁ, তাই বলতে পারি আমরা যে হ্যাঁ মানব সম্পদ উন্নয়ন হচ্ছে, তবে
ধীর গতিতে আস্তে আস্তে হচ্ছে, এটা বলবো। এই তিনটা পরীক্ষা আসবে যে মানব সম্পদ উন্নয়নের সূচক কি কি, তাহলে আমরা এই তিনটা ভালো করে পড়বো, মানব সম্পদ উন্নয়নের সূচক। তারপরে এখানে বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নে গৃহীত কর্মসূচি এখানে আলোচনা করা হয়েছে, এই আর কি। বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নে গৃহীত কর্মসূচি হচ্ছে শিক্ষা ও প্রযুক্তি খাতে কাজ করতেছে বাংলাদেশ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, তারপর হচ্ছে আবাসন, নারী উন্নয়ন কর্মসূচি, শিশু উন্নয়ন, মানব সম্পদ উন্নয়নের উপায়, প্রেক্ষাপট। বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নের প্রেক্ষাপটটা কি এখানে বলছে বাংলাদেশ, এগুলো একটু পড়বা, ঠিক আছে? এগুলো আশা করি পারবা, সহজ আছে। মানব সম্পদ উন্নয়নের কর্মসূচির গুরুত্বগুলো কি। লাস্ট টপিক হচ্ছে আত্মকর্মসংস্থান, এটা একটু বলে দিই, শোনো। তাহলে একটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন করতে হবে, 2 নম্বর হচ্ছে আত্মকর্মসংস্থান করতে হবে। আত্মকর্মসংস্থান কি? আমরা সবাই যদি চাকরির পেছনে দৌড়ি তাহলে কিন্তু দেখা যাবে আলটিমেটলি আমাদের আত্মকর্মসংস্থান হবে না, বা বলতে পারে আমরা নিজেকে উন্নয়ন করতে পারবো না। এই যে চায়না, চীন এত উন্নত কেন? তারা কিন্তু কোনোভাবে কি করে না, চাকরি করতে চায় না। চীনের মানুষ তারা কি করে জানো? তারা একদম ছোট ব্যবসা হোক তারা সেটা করবে, কিন্তু তারা চাকরি করতে চায় না কোনোভাবে। হ্যাঁ, তার জন্য সেখানে সবগুলো ব্যবসা কি মানে স্থাপন হচ্ছে, নতুন নতুন ব্যবসা, এবং সেগুলো পুরো বিশ্বকে লিড করতেছে, বুঝা গেছে? তারা শুধু ব্যবসায়ী হতে চায় আর কি। তা আত্মকর্মসংস্থান মানে হচ্ছে নিজেই একটা নিজের কর্মসংস্থান সৃষ্টি করা। সেখানে তো নিজস্ব কর্মসংস্থান সৃষ্টি করতেছে, পাশাপাশি আরও 2জন 4জন 5জন মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতেছে। এটাকে বলা হয় মূলত আত্মকর্মসংস্থান বা স্বকর্মসংস্থান। তাহলে আত্মকর্মসংস্থান বলতে স্বাধীনভাবে একজন কর্মক্ষম এবং কর্ম ইচ্ছুক মানুষ বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির লক্ষ্যে আছে, এত কঠিন বলার দরকার নেই। তুমি বলবা যে নিজেই নিজের কর্মসংস্থান বা ঝুঁকি নিয়ে নিজের কর্মসংস্থান কি করা, নিজ উদ্যোগে কি করা, নিজের কর্মসংস্থান সৃষ্টি করা, সেটাকে আমরা মূলত আত্মকর্মসংস্থান বলতে পারি। আর আত্মকর্মসংস্থানের জন্য করণীয় কি এখানে লিখছে, মূলত আত্মকর্মসংস্থান তারাই হইতে পারে যাদের মধ্যে এই গুণগুলো থাকে। কি কি? দূরদৃষ্টি, আগে থেকে তোমাকে দূরদৃষ্টি হইতে হবে কি হইতে যাচ্ছে এটা, হ্যাঁ ফিউচারে কি হবে। সঠিক কর্ম পরিকল্পনা, আত্মনিবেদন, নিজের মধ্যে আত্মনিবেদন থাকতে হবে, কঠোর অধ্যাবসায় এবং অনুশীলন থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, ইতিবাচক মনোভাব থাকতে হবে, ভালো মনোভাব, মানে সব কিছুতে নেগেটিভ চিন্তা না করা আর কি। নিজের ভালো লাগা কাজ করতে হবে, যে কাজটা করতেছো সেটা তোমার ভালো লাগতেছে কিনা, ভালো লাগা কাজ করতেছে কিনা সেটা তোমাকে দেখতে হবে। তোমাকে লেগে থাকতে হবে। প্রয়োজনে সঠিক সাহায্য খুঁজে নেওয়া, যখনই তোমার সঠিক সাহায্য খুঁজে নেওয়ার প্রয়োজন হবে তখন তোমাকে সঠিক সাহায্য খুঁজে নিতে হবে। এগুলো সবগুলো হচ্ছে আত্মকর্মসংস্থানের জন্য করণীয়। ওকে, সো আমাদের চ্যাপ্টারটা এইটুক পর্যন্তই। সো আমরা নেক্সট ক্লাসে নেক্সট চ্যাপ্টারে যাবো। এটা তোমাদের একটা এক্সট্রা ক্লাস হিসেবে নিচ্ছি মূলত, কারণ তোমাদের এই চ্যাপ্টার উপর আসলে 2টা ক্লাস কভার নেওয়ার কথা ছিল, কিন্তু আসলে 2টা ক্লাসে কভার করতে পারিনি, সেজন্য তোমাদেরকে আর একটা ক্লাস নিয়ে দিলাম, একটা এক্সট্রা ক্লাস নিয়ে দিলাম। সো এই আর কি, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা আরেকটা অধ্যায় আলোচনা করবো, পরবর্তী অধ্যায় আলোচনা করবো, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।